যেটা ভাল লাগে না সেটা হচ্ছে যে যখন কেউ এসে বলে যে দাদা একটা সেলফি তুলবো, তুলে চলে যায়। মানে পশ্চিমবঙ্গের রাজনীতি দেখতে খুব মজা লাগে, মানে এর মধ্যে নানা রকম জিনিস রয়েছে। হ্যাঁ, মানে কেউ হলুদ চশমা পরে মোটামুটি, মানে একটা ব্যাপার আছে। তো আমার মনে হয় যে এদের কোনো একটা দিকে ফোকাস করলে খুব ভালো হয়। মানে আমি রাজনীতিকে কোথাও ছোট করছি না, বা কোনো অভিনেতা রাজনীতি করছেন সেটাকে ছোট করছি না, কিন্তু এতে যে রাজনীতি বিরাট ভালো হচ্ছে এমনটাও নয়, আবার তাদের অভিনয়ও যে দুর্ধর্ষ হচ্ছে সেটাও হচ্ছে না। নমস্কার, আমি পুষণ। আজকে আমরা চলে এসেছি রেক্স স্টুডিওজ ইন্ডিয়ায়। এখানে আমি আজকে ইন্টারভিউ দিতে আসিনি, নিতে এসেছি এমন একজন মানুষের যে আমার প্রচুর ইন্টারভিউ নিয়ে ফেলেছে, তাই আমি আজকে ইন্টারভিউ নেব। আমরা ডেকে নেব ভিজে রেক্সকে, কিন্তু এটা একটা মজার ইন্টারভিউ। ব্যাপারটা হচ্ছে যে আমি ইন্টারভিউ প্রশ্নগুলো ঠিক জানি না। একদম, প্রশ্নটি আমাকেই করতে হবে। মানে যাই হোক, আমাদের যখন দেখা হয় তখন আর ইন্টারভিউ খুব একটা মনে হয় না, আড্ডা মনে হয়। তো আজকে কিন্তু আমাদের ময়দানের মাঠে বেশ সুন্দর প্ল্যাটফর্ম করে স্টুডিও ভাড়া করতে হয়, সস্তায় পুষ্টিকর। আর আরেকটা বিষয় হলো যে পুষান কিন্তু বর্তমানে থিয়েটার, সিনেমা, ওয়েব সিরিজ কাঁপিয়ে দিচ্ছে, তাই আর ওইসব নিয়ে বকার কিছু নেই। সবাই জানে প্রলয়তে প্রলয় করিয়ে দিয়েছে সারা বাংলায়, অন্যদিকে যখন তখন খ্যাপামি করে, এটা নিয়ে আর বোঝাতে হবে না, সব নামের মধ্যে খুব ক্লিয়ার। কিন্তু যেটা বিষয় যে পুষানের সাথে আজকে আড্ডার কারণ হলো যে পুষানের জীবনে যে জিনিসগুলো হয়তো আমরা জানি না সেটা নিয়ে গল্প। অবশ্যই পুষানের অনেক কিছু অ্যাক্টিভিটিস নিজের জীবনে আছে, সেটা যদি একটু জানতে পারি যে তোমার মানে প্রথম দিকে তোর যে ব্যাপারগুলো থাকে, প্রথম দিকে একটা স্কুল লাইফের স্কুল পড়ুয়ারা যেমন হয়, তখনকার হ্যাবিটস কি ছিল, মানে হবিজ যদি বলি বিশেষ করে? প্রথমে আমি বাস কন্ডাক্টর হতে চেয়েছিলাম। তো আলমারির ওই যেখানটা জিনিস ঝোলানো যায় সেইগুলো ধরে এরকম শেয়ালা আমলালি এরকম করতে করতে, তারপর আমার একটা ওই ব্যাগ ছিল যার মধ্যে প্রচুর টিকিট এখনো রয়েছে, বাসের টিকিট, ট্রেনের টিকিট এবং মেট্রোর টিকিটও রয়েছে, যে পুরনো সেই মেটাল স্ট্রিপ দেওয়া সাদার মধ্যে ওই রকম। সেইটা ছিল একটা খুব মানে একদম শৈশবের ইচ্ছে। তারপর আস্তে আস্তে বাসে উঠে এরকম করতিস, এই শিয়ালদা করতিস? করতে তো খুবই ইচ্ছা হতো, ঠিক আছে, এবং আলমারি ঝুলে, আমি আলমারিতে ধরে এরকম ঝুলে করতাম। হ্যাঁ, এই শিয়ালদা গড়িয়া, মানে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা বেশ আমরা করেছি। এরকম না, আমি এতটা ভদ্রলোক না, ঠিক আছে। তো ওরকম ইচ্ছা ছিল। তারপর আস্তে আস্তে ধরো যেরকম হয় একটা বাঙালি মধ্যবিত্ত বাড়িতে একটা ছবি আঁকার ক্লাসে দেওয়া হয়, তো ছবি টবি আঁকতে বেশ ভালো লাগতো। তারপর আমার দাদু দাবা খেলতো, তো আমি তারপর দাদুর থেকে দাবা শিখে টিকে খেলা শুরু করলাম। তো তখন দেখা গেল যে বেশ ভালোই মাথা খুলেছে দাবায়, তো তখন দিব্যেন্দু বড়ুয়ার ক্লাসে দেওয়া হলো। তো তখন দাবা খেলতাম, একটা ইন্ডিয়া র্যাঙ্কিং ছিল সেই সময়। তারপর থিয়েটার করতেও শুরু করলাম প্রচুর। তারপর যে কিছু শিখেছি মানে ইনস্টিটিউশনালাইজ ভাবে সেরকম নয়, কিন্তু নিজে নিজে মিউজিকের প্রতি একটা বিরাট আকর্ষণ তৈরি হয়েছিল, এবং আমি প্রচুর ইনস্ট্রুমেন্ট এখন বাজাতে পারি, খুব মানে দুর্ধর্ষ বাজাতে পারি এরকম নয়। মানে বাস কন্ডাক্টর থেকে দাবারু, মানে দাবার প্যাচ, তার মানে ব্রেনের খেলাটাও খেলেছে, তারপরে আবার মিউজিকে ঢুকে যাবে। হ্যাঁ, তো মানে ধরো এমনি সব দাদা দিদি বন্ধু বান্ধবদের থেকেই আমার শেখা, গিটার, বাঁশি, হারমোনিয়াম, সিনথেসাইজার, দোতারা বাজাই, মাউতর গান, এরকম যেগুলো। আর তবলা মাঝখানে শেখা শুরু করেছিলাম, সেটা তারপর একটা অদ্ভুত রোগ হয় আমার, তারপর ওটা ছেড়ে দিই, তো আবার শুরু করার ইচ্ছা রয়েছে। একদমই। আর তো এরকমই। আচ্ছা, এখন একটা বিষয় আছে, মানে পুষানকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যেতে হয়, সেখানে গিয়ে ওখানে গেস্টদের সাথে কথা বলা, বা যারা ওনাকে ডেকেছে তাদের সাথে কথা বলা, আদার সাথে ফ্যানের সাথে কথা বলা। ফ্যান হয়েছে আমার ভাইয়ের, অনেক ফ্যান হয়েছে, আবার সখী ফ্যান হয়েছে, তারা এসে দাদা একটু সেলফি তুলবো, লাভ ইউ মাঝে মাঝে বলে বলেছে নাকি বলেনি? আমার গান অব্দি পৌঁছায়নি। হ্যাঁ, গান অব্দি পৌঁছায়নি, না পৌঁছে যাবে। ওর জন্য SMS, হোয়াটসঅ্যাপ আছে, কত কি ইনস্টা, ফেসবুক আছে, ঠিক আছে। যাই হোক, সে মেন ব্যাপার হলো যে যেটা বলছিলাম সেটা হলো যে এই যে অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় যাওয়া,
আর সেখানে একশো এরা মানে এত মানুষ হ্যান্ডশেক করতে আসে, হ্যাঁ। আর এত মানুষের সামনে হি করে দাঁত বার করতে হয়, তো কতটা ভালো লাগে না বোরিং লাগে? দেখো, আমি ফর্মালিটি করতে হয়। এটা আমি খুব ভালো পারি, হ্যাঁ। ঠিক আছে, মানে এটা লোকে ঠিক বুঝতে পারে না যে আমার ঠিক কিরকম হচ্ছে। কিন্তু একটা জিনিস বলবো যে অবভিয়াসলি খুব ভালো লাগে, মানে ভালোবাসা পেতে ভালোবাসা মানুষ পেতে। যে, এবং মানে সারা বাংলায় আমরা বিভিন্ন জায়গায় যাই যখন আমায় চিনতে পারে, এবার সেটাও একটা খুব ভালো লাগার জায়গা যে শুধু কলকাতায় নয়, বিভিন্ন জায়গায় জেলায় এবং নানান প্রান্তরে মানুষ আমাকে চিনতে পারে, সেটা সত্যি একটা বিরাট ভালো লাগার জায়গা। কিন্তু যেটা ভাল লাগে না সেটা হচ্ছে যে যখন কেউ এসে বলে যে দাদা একটা সেলফি তুলবো, তুলে চলে যায়। মানে একটা কথা হ্যাঁ। বা মানে অনেক সময় যেটা হয় যে আমি কথা ইনিশিয়েট করি যে তুমি কোথায় থাকো, কি হ্যাঁ। করো, কারণ আমার লোকের সাথে আলাপ করতে খুব ভাল লাগে। হ্যাঁ। এবার কেউ যখন এসে কোনো কথা নেই, বার্তা নেই, একটা সেলফি তুলে চলে গেল, সে পরে স্ট্যাটাস দেবে, তাকে 4 জন মেসেজ করবে, সে মানে একটা কিছু একটা সেটা হবে টিআরপিটা বাড়ায়। হ্যাঁ, মানে এইটা খুব বিরক্তিকর যে, কিন্তু আবার এরাও এক ধরনের দর্শক, সেটা আমি হ্যাঁ। অস্বীকার করতে আবার পারি না। অনেকে আবার এটা ব্যাপার থাকে যে উনি তো মানে এরকম একটা ধারণা যে উনি তো একটা সেলফি, উনি হয়তো কথা বলবেন না, জাস্ট সেলফি তুলে নিয়ে এইটা তো খুব গন্ডগোলের, মানে এটা এটা তো ধারণা। বহু বছর ধরে তৈরি করা হয়েছে এই হ্যাঁ। ধারণাটাকে, এবং না, এটা এখন শুধু তৈরি এখনো তৈরি করা হয়েছে না, মানে একটা পাস দিয়ে চলে গেল, তারা তাকাবে না, মানে খালি ওয়েট করে একটা চলে যাবে। একটারা এই 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 ব্যাপারটাকে বজায় রেখেছেন, অনেক বহু একটারা। তুই সুপারস্টার বা এই যে ব্যাপারগুলো আছে, এই যে সুপারস্টার, স্টারডম, সেলিব্রিটি, তুই নিজেকে কোথায় দাঁড় করে ভাবিস? এইগুলোর ধারে পাশেও না, এইগুলোর ধারে পাশেও রাখি না। মানে ধরো ভারতবর্ষে যদি সেলিব্রিটি বলতে হয়, তাহলে ধরো অমিতাভ বচ্চন, একদম, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, মমতা ব্যানার্জি, হ্যাঁ, সচিন তেন্ডুলকার, হ্যাঁ, নরেন্দ্র মোদী। আমি একটা নাম খুব পছন্দ কোহলি। করি, মানে এই যে নামগুলোর লিস্ট বললি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আর মোদীর নামটা বেশি ইন্টারেস্টিং লাগলো। অবশ্যই তারা সেলিব্রিটি, মানে মানে এখন ভালো লোক খারাপ লোকের কথা বড় বলছি বিষয়, না। রাজনৈতিক ব্যক্তিত্বরা এখন কিন্তু সেলিব্রিটি হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ, এটা কিন্তু আগে ছিল না। এইটা কিন্তু আগে সেলিব্রিটি রেঞ্জে আমরা ভাবতে পারি না। আগে একটা মদন মিত্র, ময়ন দা, ঠিক আছে, তোর মদন দাকে কেমন লাগে? মদন দাকে কেন ভালো লাগে একটু বল। দারুণ দারুণ, মানে ওরকম দেখো, মানে মানে আমার যেটা মনে হয় যে মানে পশ্চিমবঙ্গের রাজনীতি দেখতে খুব মজা লাগে, মজার বিষয় হয়, মানে এরা শুধু শুধু মারপিট, এ ওকে খুন করে দিল, ও টাকা মেরে দিল, এইটা নেই। মানে এর মধ্যে নানা রকম জিনিস রয়েছে। হ্যাঁ, মানে কেউ হলুদ চশমা পরে মোটামুটি, মানে একটা ব্যাপার আছে, মানে বেশ রসিক লোকজন আর কি, রসিক ব্যাপার। হ্যাঁ, আর আর সব থেকে বড় বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা বললি, মোদী কথা বললি, সব থেকে বড় বিষয় যেটা চলছে এখন কিন্তু নির্বাচনের লড়াই, মানে ভোট প্রচার, ভোট বা ভোটের এইসব, এই তার সাথে একটুখানি ঝড়ঝাটি, দাঙ্গা সবই চলে। তো ঘটনা হলো যে তুই এই নির্বাচনটাকে কিভাবে দেখিস? যে যে প্রচারগুলো হয়, দেখবি তোর পাড়াতেও এসে আমাকে মুক্ত হস্তে ভোট দিয়ে দেবেন, এই ব্যাপারগুলো আছে। এই হস্তগুলো যেগুলো আসে ভোট চাওয়ার জন্য, ভোটের পরে দেখতে পাস? মানে মনে হয়েছে যে তোর কাজে লেগেছে? এটা তোর ওপিনিয়ন, মানে তুই কি ফিল করেছিস? দেখো, বিভিন্ন কাজ হয় যেগুলো আমি নাগরিক হিসেবে জানি না, ঠিক আছে, মানে সেটা সবার পাড়াতে হোক, সেটা সবার এলাকায় হোক, কনস্টিটিউয়েন্সিতে হোক, শহরে হোক, এরকম অনেক কাজই হয় যেগুলো আমরা নাগরিক হিসেবে জানতে পারি না। কিছু লোক, মানে কিছু বিশেষ শ্রেণীর জন্য বানানো হয় বা কমিউনিটির জন্য বানানো হয়, তাদের কাছেই সেটা পৌঁছয়। এবার হয়তো অনেক কাজ হচ্ছে বা হচ্ছে নাও। এবার ভারতবর্ষের ডেমোক্রেসি, খুব কম ভোট এরকম হয়েছে যে আমার এলাকা থেকে কে দাঁড়িয়েছে সেই অনুযায়ী আমি ভোট দেব। মানে আমি আগে থেকেই আমি জানি আমি কোন দলকে ভোট দেব, আমি কিন্তু দেখছি সেই নেতাকে ধরেই আমি ভোটটা দিই, বা ভারতবর্ষের মানুষ জেনারেলি সেই রকমই ভোটটা দেয়। আমার কনস্টিটিউয়েন্সিতে বিজেপি ভালো না তৃণমূল ভালো না সিপিএম ভালো না ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে দাঁড়িয়েছে, সেইটা কিন্তু হ্যাঁ, সেইটা কিন্তু ভারতবর্ষের ডেমোক্রেসিতে ওরকম ভাবে নেই, সেটা বহু বছর ধরেই নেই। তো সেইটা কিন্তু আসলে আমরা ওই দলটাকে দেখে বা তার নেতা বা নেত্রীকে দেখেই আমরা ভোটটা দিই।
আর যেটা বলছিলাম এই ভোটের ব্যাপার নিয়ে, হুম মানে ভোটের নির্বাচনের সময় আমরা দেখেছি যে নানান রকমের মানে এই প্রচারে বিশেষ করে অনেক তারকা প্রার্থী আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি তো। হ্যাঁ, তারকা প্রার্থীদের দেখতে পাচ্ছি, তারা নানান জায়গায় অনেক মনের কথা বলে ফেলছেন, আর সেই বলার পরে সেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। এত ভাইরাল হচ্ছে যে তাদের কেউ ধোঁয়া নিয়ে খবর দিয়েছে, হ্যাঁ কেউ বলেছে দল ছেড়ে দেবে কিন্তু পরে আবার ফিরে এসছে, অনেক কিছু। মানে হ্যাঁ। যেটা আমি সোজা ইঙ্গিত না দিয়ে রচনা ব্যানার্জি বা দেবকে নিয়ে একজন উক্তি দিয়েছে যে ও বললো দল ছেড়ে দেবে, তারপর আবার ফিরে এলো কেন, পার্লামেন্টে গিয়ে বলে এলো, তারপরে আবার এদিকে রচনা ব্যানার্জি সব জায়গায় ধোঁয়া দেখতে পাচ্ছে, কারখানা ভর্তি হয়ে গেছে সারা বাংলায়। তো সেখানে দেখ তুইও ইন্ডাস্ট্রির একজন, সেখানে তুই কি বুঝে কথা বলবি আমি জানি না, বাট প্র্যাকটিক্যালি তুই নাগরিক হিসেবে তোর কি মতামত যে তারকাদের এই যে এত ট্রোল হতে হচ্ছে, বিশেষ তারকা প্রার্থী বিশেষ করে এই ট্রোল হতে হচ্ছে, এটা কি মানে তার কি মানে ওদের একটু হোমওয়ার্ক করে আসা উচিত? ভারতবর্ষে সবই কনসিডার করা যায়, মানে দেখো এটা এখন কে ভোটে দাঁড়াবে, কে প্রচারে যাবে, একটা গণতান্ত্রিক দেশ, সেখানে আমি বলার সত্যি কেউ নেই। এবার মানে এতে যে রাজনীতি বিরাট ভালো হচ্ছে এমনটাও নয়, আবার তাদের অভিনয়ও যে দুর্ধর্ষ হচ্ছে সেটাও হচ্ছে না। তো আমার মনে হয় যে এদের কোনো একটা দিকে ফোকাস করলে খুব ভালো হয়। মানে আমি রাজনীতিকে কোথাও ছোট করছি না, বা কোনো অভিনেতা রাজনীতি করছেন সেটাকে ছোট করছি না, কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তির থেকে আমাদের যা মানে পাওয়ার, আমরা যেটা ভাববো যে আমরা পাবো, সেইটা আমার মনে হচ্ছে যে এখানে হারিয়ে যাচ্ছে। বা একজন অভিনেতার থেকে আমরা যখন মনে করছি, স্বাভাবিক সে মানে ভারতবর্ষে রাজনীতি করা মানে একটা বিরাট কাজ, এবং তার সাথে অভিনয় করা সাংঘাতিক কঠিন একটা বিষয়। মানে এটা মেনটেন করাই প্রায় সম্ভব নয়। ইমেজের কথা ছেড়ে দিলাম, ইমেজ কি হলো না হলো সেইটা তাদের ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে এই ধরনের দুটো কাজ খুব অন্য, মানে ধরো সিনেমা করা সেটা একটা, মানে আমি যদি ফিলোসফিক্যালি ভাবি তাহলে একটা স্বপ্ন দেখানোর একটা ইন্ডাস্ট্রি, আর রাজনীতি হচ্ছে স্বপ্ন পূরণ করার ইন্ডাস্ট্রি। এই দুটোতে একজন মানুষ সে কি করে যে ব্যালেন্স করবে, এইটা আমার মাথায় কিছুতেই ঢোকে না। মানে অত্যন্ত সৎ মানুষকেই আমি চাই যে রাজনীতিতে থাকুক। সেইটা আমার এই নির্বাচন থেকে একটাই চাওয়া, যে যেন মানে নেতা নেত্রীরা সততার সাথে কাজ করেন। একটু সৎ মানুষ খুঁজে বেড়াচ্ছে, যেটা আমি দেখছিলাম, ও খুব বলছিল সিরিয়াসলি বলেছিস, ভুল কিছু বলেছিস, ঠিকই, ঠিক, তোর ওপিনিয়ন ঠিক আছে। আমি বলছি সৎ মানুষ, যেটা নিয়ে আমরা খুব আক্ষেপ করি এখন রাজনৈতিক ক্ষেত্রে বা সাধারণ জীবনেও খুব ক্ষেত্রে। এত দুর্নীতি, এত কিছু নিয়ে এই যে উল্লেখ হয়েছে, এত দুর্নীতি, সেটা যদি বল শিক্ষা দুর্নীতি বা যে কোনো দিক, বিভিন্ন দিকে এই দুর্নীতি দেখার পরে তুই সৎ মানুষ খুঁজিস, এটা প্রশ্ন আমার। মানে তোর মনে হয় যে কোথায় আছে প্রেমিকা খোঁজো? এটা কিন্তু ভাই সলিড উত্তর দিয়েছে, এটা সলিড উত্তর। মানে এরকমই ব্যাপারটা, মানে অবশ্যই সৎ আমাদের বিশ্বাসটা রাখতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, একদম। আর সব থেকে বড় এটা কি মনে হয় যে এই যে ব্যাপারগুলো চলে এখন, রাজনীতিটা কোন জায়গাটা গিয়ে দাঁড়িয়েছে, যেখানে একে অপরের বিরুদ্ধে বিদ্রুপের রাজনীতি, যেখানে একটা যে আমরা আইডল ভাবি তারাও একে অপরের বিরুদ্ধে, মানে সব নেতারা তারা একে অপরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে, মানে যেটা স্ট্যান্ডার্ড থাকে যে আমরা যতই সেটা বিরুদ্ধের দল হোক বা বিরোধিতা থাকুক, সেখানে একটা আমাদের ব্যবহারের একটা সভ্যতা থাকে। সেটা কি মনে হচ্ছে যে আগের থেকে রাজনীতি এই গ্রেডটা আরেকটু নষ্ট হয়েছে, যেখানে একটা সাময়িক যে সম্মান, যেটা আমাদের যে একটা ব্যবহারটা দরকার, একে অপরের একটা রাজনৈতিক মহলের যে ব্যবহার দরকার, সেখানটা কি একটু বেশি নোংরা হয়ে গেছে মনে হচ্ছে? এটা হয়েছেই, মানে এটা তো আমার মনে হওয়ার কিছু বিষয়, এটা সবাই দেখতেই পাচ্ছে, এটা দেখতেই পারে। মানে এটা কেউই বলবে না যে না দারুণ খুব সভ্যভদ্র আলোচনা হয়, কেউ সবাই সবাইকে কথা বলতে দেয়, কেউ কারোর কথা কেটেও কথা বলে না, এরকম তো নয় ব্যাপারটা। মানে আমরা সবাই জানি এই, মানে এটা নিয়ে এত লুকো ঢাকা করার কিছু নেই। আমার যেটা মনে হয় যে মানুষের পড়াশোনাটা আস্তে আস্তে কমেছে। এবার সেটা হয়তো সিস্টেমেটিক্যালি কমানো হয়েছে বা এমনি মানুষের অন্য কোনো কারণে কমে গেছে, কিন্তু এই যে পড়াশোনা করার ব্যাপারটা কমে গেছে, এতে যেটা হয়েছে যে
মানে একটা রাজনৈতিক ডিবেটে কিভাবে কথা বলবে, আর একটা রাজনৈতিক ভাষণে কিভাবে কথা বলবে, আর একজনের বাড়িতে তার সন্তান একটা দাঙ্গার মধ্যে মারা গেছে বা একটা ভোটের মারপিটের মধ্যে মারা গেছে, সেখানে গিয়ে কিভাবে কথা বলবে, আর মিডিয়াকে কিভাবে বাইট দেবে, এগুলো না গুলিয়ে গেছে। তো এবার এইখান থেকেই ব্যবহারেও এদিক ওদিক হয়ে গেছে, মানে সেন্সিটিভিটি কমে গেছে মানুষের। এটা হচ্ছে মূল কথা, যে মানুষ আর অন্য মানুষের প্রতি অতটা এমপ্যাথেটিক নয়, অতটা সেন্সিটিভ নয়। হ্যাঁ, এমপ্যাথেটিক কথাটা এখানে থাকে, যে এই ব্যাপারটা নেই মানুষের মধ্যে, এই ব্যাপারটা থাকে। হ্যাঁ, আর এইটা খুবই কমে গেছে। এবার এটা কিভাবে, হ্যাঁ, ওটা তো আর জলের স্তর না, যখন তখন জল ঢেলে বাড়িয়ে দেওয়া যায়, ওটা তো কিছু করার নেই। আমরা কিছু করতে পারবো না, আমরা জ্ঞান দিচ্ছি, ঠিক আছে না? কি বল, আমরা যতটা মতামত বলতে পারি, তাই না? অত সিরিয়াস কিছু কিন্তু আমরা করছি না, ঠিক আছে? আপনারা কিন্তু পরে মানতে আসবেন না, ভাববেন না। ঠিক আছে, রাজনৈতিক লোকরা আবার কোথায় পিটিয়ে দেবে আমাদের, ওইটা নিয়ে সামনে অনেকে বলেন তো যে টোকরে দেবে। না না না, আমরা এমন কিছু বলিনি, বল, ঠিক আছে? হ্যাঁ, আমরা এমন কিছু বলিনি। হ্যাঁ, যাই হোক, আমরা রাজনীতি বন্ধ করি ভাই, কোথায় এইসব নিয়ে কথা বলা বন্ধ করে দেবে। যেটা বলছিলাম যে খাওয়াই রাজনীতি হয় বলেছে। আমি ওই ব্যাপারে ঢুকবো, রাজনীতি খাওয়া নিয়ে মানে আমরা বাঙালি মানেই কিন্তু রবীন্দ্রনাথ, খাওয়া দাওয়া, ভোজন রসিক, এই শব্দগুলো আছে। তুই কতটা এই খাওয়া দাওয়ার ব্যাপারে কতটা মানে খুবই শালীনতা বজায় রেখে গেছে না হামলে পড়ে গেছে একদম, মানে কি ধরনের বিশেষ জায়গায় শালীনতা বজায় রাখি, বাকিগুলো অশ্লীল ভাবে খাই। গরম তো পড়েছে, কি খাচ্ছি মানে গরম পড়েছে, বাট যে টেম্পারেচার নিয়ে আমরা পাগল হয়ে যাচ্ছিলাম সেই টেম্পারেচার কমেছে। হ্যাঁ, বৃষ্টিটাও প্রয়োজন ছিল, বাট তবুও নিজের টেম্পারেচার কন্ট্রোল করার জন্য কি করছিস? আইসক্রিম খাচ্ছি প্রচুর। হ্যাঁ, তারপর আম পানা বানিয়েছি, মা আম পোড়া শরবত বানাচ্ছিল সেদিন। হ্যাঁ, এইসব হচ্ছে আর কি। আচ্ছা, গরমটা নামতে একটু বাদাম ভাজা কারোর সাথে খেতে পারিস? হ্যাঁ, তরল পদার্থের দিকে ঝোঁক বেড়ে গেছে। তরল পদার্থের দিকে ঝোঁক বেড়ে গেছে। আগে ওআরএস খাচ্ছিলাম ওই গরম। আচ্ছা, শুধু সঙ্গী না সঙ্গিনী নিয়ে? সঙ্গিনী সবাই মিলে। আর সঙ্গিনীটা কি তোরা এমনি অ্যাডেড বলিস, আর পরে শুধু সঙ্গিনী থাকে, এরকম ব্যাপার হয়? এরকম না, তুমি সরাসরি প্রশ্নটা করো না, তুমি এত ঘুরিয়ে আর গার্লফ্রেন্ড ছাড়া কি বলবো? না, গার্লফ্রেন্ড তো নেই এখন। আচ্ছা, এটা কি সব তারকাদের বলতে? না না, এটা বলতে হয় না, যারা অভিনয় করেছে। না, এটা একদম বলতে হয় না, একদম বলতে হয় না। প্রপার যখন গাঁটছড়া বাজছে তখনই শুধু বলবি, এরকম ব্যাপার হয়? মানে এখন যদি গার্লফ্রেন্ড না থাকে আমি কি বলবো যে আছে? আচ্ছা, না থাকার দুঃখটা কেমন? এই যে আমরা মন মরা হয় বলি আমার নেই, তো তোর কি এরকম মনে হয় নাকি এটা নেই? ঠিক আছে, না না, ঠিক আছে, অত অসুবিধা নেই। এটা অসুবিধাটা কেন? মানে অসুবিধা তো ওটা অসুবিধা বাড়ে, তাই না? একটা যেটা হয় আমি দেখেছি, প্রেম করলে থাকলে কি হয়, না থাকলে কি হয়, হ্যাঁ আমি বলছি সেটা। আমি এমনিতে মানুষ, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু একটা রেঞ্জ আছে। তোর যে এজ গ্রুপ, আমি একটু বুড়ো হয়ে গেছি, মানাবে না, তোর অনুযায়ী মানাবে। তোর একটা এজ গ্রুপের ফ্যান ফলোয়ার আছে, তারা এই টিপস গুলো খুব সুন্দর ভাবে না, যেটা ব্যাপারটা হচ্ছে আমি এমনিতে খুব শেয়ার করতে ভালোবাসি, মানে আমার প্রসেস করার ব্যাপারটাই হচ্ছে শেয়ার করব। এবার সেটা যখন একজন প্রেমিকা থাকে, যেটা হয় যে সবকিছু তার সাথে শেয়ার করি। মানে ধরো আমার ক্রিকেট দেখার অভিজ্ঞতা থেকে আমার নাটক দেখার অভিজ্ঞতা, বা আমি বেড়াতে গেছিলাম সেখানে একটা দারুণ মেয়ের সাথে আলাপ হয়েছে সেই অভিজ্ঞতাও। এবার সেটা যেটা হয় যে একজন মানুষ তোমার সব দিক নিতে পারবে না, এইটা আমাদের কিন্তু বুঝতে হবে। এটা বোরিং হয়ে যাচ্ছে, ওই হাঁটতে হাঁটতে আমরা চলো কি না বলছিলাম, ওই প্রেমিকা থাকলে না থাকলে, না থাকলে আর না থাকলে বল। এইবার ব্যাপারটা হচ্ছে যে ধরো যখন প্রেমিকা আছে তখন আমরা সবকিছু তার সাথে, বা প্রেমিক বা প্রেমিকা, মানে সবকিছু সেই একটা মানুষের সাথে শেয়ার করা শুরু করি, যেটা মানে যখন ওই ভালোবাসার মানুষ যখন থাকে না, তখন আমরা বন্ধু বান্ধবদের মধ্যে সেটা বিভিন্ন বন্ধুর সাথে বিভিন্ন আলোচনায় উঠে আসে। মানে ধরো কোনো বন্ধুর সাথে ফুটবল নিয়ে কথা হয়, কোনো এই দেখে ছাগলের উপর পড়বে, ব্রেকআপ বলে কিছু হয় না। মানে তাদের সাথে আস্তে আস্তে বন্ধুত্ব কমে যায়, একদিন কথা বন্ধ হয়ে যায়, আবার একদিন পরে গিয়ে হয়তো মনে পড়ে, হয়তো আর বন্ধুত্ব থাকলোই না, হয়তো যোগাযোগও থাকলো না। সেটা খুব দুঃখের হয়ে যায়, মানে সেটা যে কি করে আবার
বন্ধুত্বটা ফিরিয়ে আনা, হয়তো কেউ চেষ্টা বা দুজনে চেষ্টা করলেই সেটা করা যায়, কিন্তু ওই বন্ধুত্বটা চলে গেছে এবং মানে সেটা যে লাস্ট একদিন কথা বলে যে ঠিক আছে আমরা আর বন্ধু থাকবো না, এরকম ভাবে হয় না, না মানে মেইনলি ওটা থেকে যায়, সেই মানে বন্ধুত্ব ভাঙাটা থেকে মুভ অন করা যায় না। একদম মেইন কথা তোর যে বিষয়টা আমি বুঝলাম যে তুই এখন সিঙ্গেল আছিস আর একটু হ্যাপিলি আছিস। হ্যাঁ, আমি যখন ডাবল ছিলাম তখনও খুব হ্যাপি ছিলাম, মানে দুটোতেই হ্যাপি আছি আমি, হ্যাপিনেস নিজের মতো খুঁজে। হ্যাঁ, আর সবথেকে নিজের মতন মানে এখন এতজন মানে ওই যে বললি মাঝে মাঝে একটুখানি জলপান করতে যেতে হয়, তখন পার্টি বন্ধুরা, এটা কিন্তু অনেক সময় গার্লফ্রেন্ড একটু অসুবিধা হয়, ঠিক আছে? তা ঠিকই, হ্যাঁ, মানে এইখানে ওখানে যাচ্ছ আমাকে নিয়ে যাও, এই ব্যাপারটা সব সময় থাকে। আবার ওটা অন্যায়ও না। সবচেয়ে সমস্যাটা হচ্ছে ধরো কোনো বন্ধু তার প্রেমিকা বা তার প্রেমিককে বাকি গ্রুপের পছন্দ নয়, হ্যাঁ, সেইটা একটা মারাত্মক জিনিস হয়ে যায়। এটা কিন্তু বড় এই সাইকোলজি গুলো কিন্তু খুব ভেতরের, মানে একদম, আমি এগুলো খুব ভালো করে নোটিস করি। এই সাইকোলজি গুলো একদম তোর এজটাই ধরে নিতে হয়, এজটা ধরতে হয়, কারণ কি বলতো এগুলো তোরা এখন এগুলো ডিটেলিংটা জানিস, আমরা ডিটেলিংটা এখন সত্যি কথা হারিয়ে ফেলেছি, কিন্তু এটা বেশ ইন্টারেস্টিং। এই যে ছোট ছোট বিষয়গুলো, এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু একটা ছোটখাটো রিলেশন তৈরি হয়, একদম, তারপরে বড় কিছু মানে মানে হিরোশিমা নাগাসাকির বোমটা পরে না, ঠিক, একদমই ঠিক। তো অবশ্যই আমাদের প্রেম, পার্বণ, রাজনীতি সবকিছু নিয়ে আড্ডা হয়েছে আজকে। মানে পুষানকে নিয়ে আর নতুন কিছু গল্প বানানোর নেই, মানে যেটা বলার সেটা হলো যে আমাদের দর্শকদের পুষান কি বলবে আজকে বেশ আড্ডা দিলাম। আবার নতুন ছবি, থিয়েটার হোক বা সিনেমা বা ওয়েব সিরিজ যাই হোক, তো গল্পে দেখাই যাবে নতুন গল্প নিয়ে, কিন্তু তবু আমাদের দর্শকদের কি বলবে রেক্স স্টুডিও ইন্ডিয়ার দর্শক? রেক্স স্টুডিও ইন্ডিয়া দেখতে থাকুন, এই চ্যানেলটিকে প্রচুর ভালোবাসা দিন, আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, বেড়াতে যান, পাশের মানুষকে ভালোবাসুন এবং রাস্তায় ভালো ব্যবহার করুন, এইটাই। আর এটা ছিল পুষানের প্রথম ইন্টারভিউ নেওয়া, এটা ইন্টারভিউ ঠিক আছে, কিন্তু প্রশ্ন আমার ছিল, এটাই হলো বিষয়। ঠিক ঠিক ঠিক, একদমই। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।